ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তুমি টাকা কোথায় পাবে? না ব্যাংক খোলা, না স্বর্ণের দোকান, কে দেবে তোমাকে টাকা? আর এই শহরে আমার জানা মতে তোমাদের কোনো পরমাত্মীয় নেই যে এই মুহূর্তে তুমি চাইলেই তোমাকে এতগুলো টাকা দিয়ে দেবে। আলো সামিনের দিকে তাকায়। সামিন বলে, আমি টাকার ব্যবস্থা করছি, তুমি বরং ধার হিসেবে নাও, পরে না হয় শোধ করে দিও। তোমার গয়নাগুলো আমাকে দিও। তবু এত রাতে অযথা পণ্ডশ্রম করো না আলো, তোমার মায়ের কাছে যাও। আমি আপনার কাছ থেকে ধারও নিব না। সামিন এবার প্রচণ্ড বিরক্ত হয়ে রেগে গিয়ে দেয়ালে একটা ঘুষি মেরে দেয়। ঈশিতা এসে ভাইয়ের হাত ধরে ইসমাম এসে দাঁড়ায়। ঈশিতা আলোকে এক পলক দেখে কিছু কঠিন কথা বলতে যাবে অমনি ইসমাম চোখ দিয়ে ইশারা করে তাকে কিছু বলে নিষেধ করে। নিজেকে সামলে নিয়ে ঈশিতা আলোকে বলে, ঠিক আছে ভাবি, ভাইয়ার থেকে নিতে হবে না, তুমি আমার থেকে ধার নাও। তোমার গহনাগুলো আমাকে দিও প্লিজ। আলো ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা এসে আলোর গালে একটা হাত রেখে বলে, আপু বলো তো, তুমি আমায়, তাই না? তাহলে আমার এই কথাটা ফেলো না প্লিজ। প্লিজ ভাবি, প্লিজ আলো। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের গাল থেকে ঈশিতার হাতটা ছাড়িয়ে দিয়ে ধীর পায়ে হেঁটে রেহানার কাছে চলে যায়। অপেক্ষার প্রহর গুনতে গুনতে সকাল 6টা বেজে গিয়েছে। আর 1 ঘন্টা পরে অপারেশন। এর মাঝে কেউ কিছু মুখে দেয়নি। ডাক্তার আদনান, রুহানি এবং রাসেল ছাড়াও আরও 2জন ডাক্তার অপারেশন রুমে ঢুকে প্রস্তুতি নিচ্ছে সবকিছুর। রেহানা বিধ্বস্ত মুখটা নিয়ে বসে আছে স্বামীর কেবিনের সামনে। আলো এসে মাকে একটু পানি খাইয়ে দেয়। আজান ভোর 4টার দিকে একবার বাড়িতে গিয়েছিল। সে এইমাত্র এসে মায়ের পাশে বসে পড়ে। আয়াত বাইরে থেকে কিছু শুকনো খাবার কিনে এনে আলোর পাশে বসে। সামিন ধীর পায়ে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ায়। আলো সামিনকে দেখে উঠে চলে যায়। আজান আয়াতও বোনের পিছু পিছু চলে যায়। রেহানা বসে আছে। সামিন রেহানার পাশে বসে কিছুক্ষণ দুজনেই চুপচাপ। সামিন রেহানার দিকে এক পলক তাকিয়ে তার হাত দুটো মুঠি করে ধরে। রেহানা সামিনের দিকে তাকায়। সামিন নরম গলায় বলতে থাকে, আন্টি, এই পৃথিবীতে আমি সব থেকে বেশি অন্যায় আন্টি, এই পৃথিবীতে আমি সব থেকে বেশি অন্যায় আপনার সাথে করেছি। একজন স্ত্রী এবং একজন মা হয়ে আপনি দ্বিগুণ ভুগেছেন। আমি নিজের দোষ স্বীকার করে নিলাম আন্টি। আমি লজ্জিত, অনুতপ্ত। আপনি আমাকে পারলে মাফ। সামিনকে আর কিছু বলতে না দিয়ে রেহানা নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। নিজের মায়ের বয়সী মহিলার চোখে সামিন তার প্রতি তীব্র ঘৃণা দেখতে পেয়ে আর কথা বলার সাহস পায় না। কয়েক মুহূর্ত বসে থেকে সেও উঠে চলে যায়। আতাউর আলমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। ওয়েটিং রুমে সবাই অপেক্ষা করছে একটা ভালো খবর শোনার। একজন মেয়ে অপেক্ষা করছে তার বাবার জন্য, 2জন ছেলে অপেক্ষা করছে তার বাবার জন্য, একজন স্ত্রী অপেক্ষা করছে তার স্বামীর জন্য, একজন অপরাধী অপেক্ষা করছে একটা স্বস্তির সংবাদের, যাতে তাকে আর কোনো দোষের ভাগিদার না হতে হয়। তাই ইলহামের নাম্বার থেকে অনবরত ফোন আসছে। সামিন প্রথমে ফোনটা রিসিভ করতে চায়নি, পরে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইলহাম বলে, ভাইয়া, আজকের অনুষ্ঠানে কি হবে কিছু বলছো না যে? এখানে সব কিছু আয়োজন করা গিয়েছে। সামিন কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে, অনুষ্ঠান হবে, লোকজনকে খাইয়ে সবটা বুঝিয়ে বলবি। এখানে সার্জারি চলছে। ইমতিয়াজ মির্জা ইলহামের হাত থেকে ফোন নিয়ে সামিনকে বলে, কি ধরনের রসিকতা শুরু করেছো তুমি? এত বড় অনুষ্ঠানে আয়োজন করে এখন বলছো আসতে পারবে না? বর বউ ছাড়া রিসেপশন হবে? হ্যাঁ হবে, লোকজন যেন পেট ভরে খেয়ে চলে যায়। ঋতুকে বলো সবটা দেখতে। শামিম, তুমি কি শুরু করেছো একটু বলবে? ওইখানে কি করছো তুমি? এখানে আমার একজন আত্মীয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সম্পর্কে তিনি আমার শ্বশুর। এখানে আমার থাকাটা জরুরি বাবা। লোকজনকে তুমি আর ইলহাম ম্যানেজ করো। কোনো সাংবাদিক এলে বলবে যা কথা জানার ইয়াসার মির্জার কাছ থেকে জানতে। রাখছি। ফোনটা কেটে দিয়ে সামিন আলোর দিকে তাকায়। বেঞ্চের উপরে পা উঠিয়ে হাঁটুতে মাথা রেখে গুটিয়ে বসে আছে। একে একে আতাউর আলমের পরিবারের প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে সামিন সেখান থেকে চলে যায়। তারপর সোজা 3তলায় নামে সে। এই হসপিটালে জামিল অ্যাডমিট। 304 নম্বর কেবিনের পর্দা সরাতেই দেখে জামিল মাথায় হাত দিয়ে বসে আছে হেনা। সামিনকে দেখে হেনা উঠে দাঁড়ায়। সামিন নিচু স্বরে বলে, উঠতে হবে না, তুই বসো। হেনা বসে পড়ে। সামিন জামিলের কাছে এগিয়ে যায়। জামিল তার ইয়াসার ভাইয়ের দিকে তাকিয়ে আছে, ক্ষীণ কণ্ঠে বলে, সার্জারি শেষ হয়েছে? না, চলছে। জামিল ম্লান হাসে। কি অদ্ভুত তাই না ভাই? একসময় এই আতাউর আলমকে 2 বেলা তুলোধুনো করতেন, আর এখন? সামিন জামিলের বেডের এক পাশে বসে। জামিল হেনার দিকে তাকিয়ে বলে, তুমি একটু বাইরে যাবে না?
ভাইয়ের সাথে আমার কথা আছে। হেনা উঠে চলে যায়। সামিন জামিলের দিকে তাকিয়ে আছে। জামিল বলতে থাকে, সেদিন ওদের সামনে আমি আপনাকে লজ্জা দিতে চাইনি ভাই, তাই বলিনি যে আপনি ঘোর অন্যায় করেছেন। আতর আলম যদি দোষী থাকতো তবুও তার শাস্তি তার মেয়ে কেন পাবে? খুব আহত হয়েছি ভাই আমি। আপনাকে আমি এই দুনিয়ার কারোর সামনে ছোট করতে পারবো না, কিন্তু সত্যি ভাই আপনি মহা অন্যায় করে ফেলেছেন। সামিন জামিলের দিকে তাকিয়ে থাকে তার কথা শুনে। টানা 4 ঘন্টা অপারেশনের ইতি টেনে ডক্টর রাসেল অপারেশন থিয়েটার থেকে বের হয়। সামিন তার কাছে যাওয়ার আগেই আলো ছুটে যায়। সামিন দাঁড়িয়ে পড়ে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে ডক্টর? মুখের উপর থেকে মাস্ক খুলে নিয়ে ডাক্তার রাসেল একটা ম্লান হাসি হেসে বলে, অপারেশন ঠিকঠাকভাবে হয়েছে ভাবি? আলো শান্ত হতে পারে না, একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, বাঁচবে তো আপু? ভাবি দেখুন, আগেই বলেছি এটা রিস্কি। আপনার বাবাকে আইসিইউতে শিফট করা হবে, এখনো কিছু বলা যাচ্ছে না। আলো 2 পা পিছিয়ে গিয়ে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। ইসমাম গিয়ে ডাক্তার রাসেলকে বলে, ওনার কন্ডিশন কীরকম, মানে ধরুন আনুমানিক কখন জ্ঞান ফিরবে বলে আশা করা যায়? জ্ঞান তো এত তাড়াতাড়ি ফিরবেই না, তবে হ্যাঁ 70% চান্স আছে আগামী 72 ঘন্টার মধ্যে রোগী রেসপন্স করবে। বাকিটা তো সৃষ্টিকর্তার ইচ্ছা। রেহানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কাঁদছে আজান এবং আয়াত। সামিন কিছুক্ষণ তাদের দেখে ঈশিতাকে বলে, ওনাদের বাড়িতে নিয়ে চলো ইস্যু, এখানে ওনার মেয়ে থাকবে সম্ভবত। ওনারা চলে যাক, হসপিটাল থেকে তো কোনো লাভ নেই সবার। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, মেয়েদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? তোমার আপুকে দেখে কিছু শিখতে পারো না? সে সহজে কাঁদে। রেহানা কান্না থামিয়ে কঠিন গলায় বলে ওঠে, আমি আমার স্বামীর কাছে থাকবো, তুমি কি ঠিক করার সবটা? সামিন রেহানার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আপনার জামাই আমি, আপনার মেয়ের স্বামী। এখন যেটা বলছি সেটা চুপচাপ করুন, নয়তো ধরে বেঁধে বাড়িতে রেখে আসবো। সবাই চুপ করে শুনে সামিনের কথা। কিছুক্ষণ পরে সামিন বলে ওঠে, হসপিটালে থেকে আপনি করবেন কি? আপনি নিজে হাই ব্লাড প্রেশারের রোগী। এখন যদি একটা অঘটন ঘটিয়ে ফেলেন, ভোগান্তি তো আপনার ছেলে মেয়েদের হবে। ঈশিতা রেহানার পাশে বসে নরম গলায় বলে, আন্টি দোহাই আপনার, আজান আয়াতকে নিয়ে চলে যান, এখানে থাকার কোনো মানেই নেই। আলো তো আছে, ও সবটা দেখবে। রেহানা মাথা তুলে এক পলক ঈশিতাকে দেখে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে আইসিইউর কাছে গিয়ে আতাউর আলমের নিথর শরীরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। পাশে বসে আর চোখে আলোর দিকে এক পলক তাকায় সে। মাথা নিচু করে বসে আছে আলো। সামিনের হাতে টিস্যু পেপার মোড়ানো একটা স্যান্ডউইচ। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অনেকটা সাহস নিয়ে সে স্যান্ডউইচটা আলোর দিকে এগিয়ে দেয়। নরম গলায় বলে ওঠে, রাত থেকে কিছু খাওনি, এখন দুপুর 1:30 বেজে গিয়েছে, এটা অন্তত মুখে দাও। আলো এক পলক স্যান্ডউইচের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলে, এসব এখন বন্ধ করুন। আমি কথা দিচ্ছি আমি আপনার নামে কোনো মামলা করব না, কোনো স্টেপ নিব না আপনার বিরুদ্ধে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি শুধু এখান থেকে চলে যান। আমার আপনাকে দেখলে যন্ত্রণা হচ্ছে খুব। এসব কথার সাথে তোমার এটা খাওয়ার কোনো সম্পর্ক নেই আলো, তুমি এটা খাও। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আলো হাত বাড়িয়ে স্যান্ডউইচটা নিয়ে নেয়। স্যান্ডউইচটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা কামড় বসায় তাতে। সামিন আলোকে দেখে কিছুটা স্বস্তি পায়। পানির বোতলটা এগিয়ে দেয় আলোর দিকে। আলো নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, কি কপাল আমার, যে লোকটার জন্য আব্বু আজ মরতে বসেছে আমি তার হাতে খাবার খাচ্ছি। কয়েক মুহূর্ত নীরব থেকে সামিন বলে ওঠে, শুধু খাবার না, তার কিনে দেওয়া শাড়ি তোমার গায়ে, তার কেনা গয়না পরে আছো, তার মায়ের হাতের বালা তোমার হাতে, তার নামের সাথে তোমার নাম জুড়ে গিয়েছে। অদ্রিতা আলো, অভিভাবক স্বামী, স্বামীর নাম স্বামী ইয়াসার মির্জা। সামিনের এমন উত্তরে আলো ম্লান হাসে। সে হাসিতে সামিনের প্রতি ছিল বিদ্রুপ। সামিন হঠাৎ করে একটা হাত ধরে ফেলে আলোর। আলো হাত সরিয়ে নেয় না। সামিন আলতো করে সেই হাতটাকে নিজের দুহাতে আগলে নিয়ে নরম গলায় বলে, একটা মাস নষ্ট করে দিয়েছি তোমার জীবনের, আমাকে আরো একটা মাস সময় দাও, সবটা না পারি কিছুটা হলেও ঠিক করে দেব আমি। আলো নিজের হাত ছাড়িয়ে নেয় না। সামিনের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আপনি আমার জীবন থেকে গোটা জীবনটাই নিয়ে নিন ইয়াসার মির্জা, তবুও আপনার প্রতি আমার অনুভূতি বদলাবে না, কিংবা এই সম্পর্ককে শ্রদ্ধা আমি করব না। আপনাকে আমি সহস্র বছর সময় দিলাম, আপনাকে স্বামীর অধিকার খাটানোর অনুমতি দিলাম, আমি নিজেকে সমর্পণ করলাম, কিন্তু আপনি আমাকে পাবেন না, এই ভেতরের আমিটাকে পাবেন না আপনি। আমি আপনাকে ঘৃণা করি। কথাটা বলে আলো চোখ বন্ধ করে নেয়। দুফোঁটা তরল গড়িয়ে পড়ে তার দু চোখ থেকে।
সামিন আলোর হাত ছেড়ে দিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। অতিথিরা এসে সবাই হতভম্ব হয়ে গিয়েছে। ইতিহাসে এই প্রথম কোনো বিয়ের রিসেপশন হচ্ছে যেখানে বর বউ নেই। সাংবাদিকরা এসে বিভিন্ন প্রশ্ন করছে। ইলহাম এবং ইমতিয়াজ মির্জা সবাইকে সবটা বুঝিয়ে বলে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছে বিষয়টা। অনুষ্ঠানে জুইকে দেখে ইলহাম কিছুটা বিরক্ত হয়ে তার দিকে এগিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গিয়ে ধমকে সুরে বলে, তুমি এখানে এসেছো কেন? পাগল হয়ে গিয়েছো নাকি তুমি? জুই চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ফোন ধরছিলে না কেন? আমার জবাব দাও। বউ কি আঁচলে বেঁধে নিয়েছে নাকি? ইলহাম প্রচণ্ড রেগে গেলেও নিজেকে শান্ত করে বলে, দেখো জুই, তুমি এভাবে হুট করে চলে আসলে সমস্যা তো আমার হবে, তাই না? এটা কি তুমি চাও? আমার ফোন লাগাতার কেটে দেওয়ার আগে এটা মাথায় রাখা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আর কাটবো না। এবার তুমি যাও। ঘর ভর্তি অতিথি, বাড়িতে বাবা আছে, সমস্যা হবে আমার। প্লিজ যাও। জুই বলে, ঠিক আছে, আগে কিছু টাকা দাও, আমি শপিংয়ে যাব। ইলহাম জুইয়ের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তার পকেট থেকে ওয়ালেট বের করে জুইয়ের হাতে একটা কার্ড দেয়। জুই আহ্লাদি গলায় বলে, বলো কাল দেখা করবে সকালে, বলো। কাল হবে না জুই, ইহানের মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। জুই কপাল কুঁচকে বলে, কি হয়েছে ওর? পেট বাঁধিয়েছে নাকি আবার? দেখো ইলহাম, যদি এমন কিছু হয় তাহলে ওর অ্যাবর্শন করাবে তুমি। মাইন্ড ইট। ইলহাম রেগে গিয়ে বলে, স্টপ জুই, এখন যাও প্লিজ। জুই চলে যায়। ইলহাম কিছুক্ষণ ওখানে থেকে ঘুরে দাঁড়াতে দেখে ঋতু তার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো ভেজা। ইলহাম কিছু বলার আগে ঋতু চলে যায় সেখান থেকে। বিকাল 3টার দিকে রেহানা আজানায়াতকে নিয়ে আবারও এসেছিল হসপিটালে। সন্ধ্যার দিকে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আলো, বলেছে সে একাই থাকতে পারবে। সামিন এসে পেছন থেকে আলোকে ডেকে ওঠে। আলো, আলো ঘুরে তাকায়। সামিন নরম গলায় বলে, অনেক রাত হয়েছে, কাল রাত থেকে ঘুমাওনি, বাড়ি চলো, একটু ঘুমিয়ে নেবে। এখানে থাকার কোনো প্রয়োজন নেই, নার্স ঠিক করে রেখেছি আমি, কোনো অসুবিধা হবে না। আমার আব্বুর কাছে থেকে আমাকে কোথাও নিয়ে যেতে পারবেন না। নিচু স্বরে কিন্তু তেজি কণ্ঠে বলে ওঠে আলো। সামিন আলোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, ঠিক আছে থাকো, আমি আশেপাশে আছি, প্রয়োজন হলে ডেকে নিও। ইসমাম এসে সামিনের পিছনে দাঁড়িয়ে বলে, তুমিও তো ঘুমাওনি ভাইয়া, তুমি বাড়িতে যাও, আমি আছি। না, তুই যা, তোদের কষ্ট করার কোনো মানে হয় না ছোট, যা। জোরাজোরি করে ভাইয়ার সাথে পারা যাবে না। ইসমাম হাল ছেড়ে দিয়ে আলোর দিকে এক পলক তাকায়, তারপর চলে যায় সে। ঘুরে ফিরে ওয়েটিং রুমে এসে দেখে আলো বসে আছে চুপচাপ। ঘুমে তার চোখ বুজে আসছে। ওয়েটিং রুমে তারা দুজন এখন। পুরো হসপিটাল নিস্তব্ধ। সামিন এগিয়ে গিয়ে আলোর পাশে বসে। আলো বসে বসে ঢুলছে। সামিনের উপস্থিতি সে টেরই পায়নি। কয়েক পলক আলোকে দেখে সামিন বলে ওঠে, ভেতরে কেবিন রয়েছে, অন্তত সেখানে গিয়ে ঘুমাও। আলো লাফিয়ে উঠে। সামিন বলে, সরি, ভয় পেয়ে যাবে বুঝিনি, বলেছি ভেতরে কেবিন আছে, সেখানে গিয়ে ঘুমাও। এভাবে বসে বসে তো ঘুমানো যায় না। আলো কপাল কুঁচকে বলে, চোখটা একটু লেগে গেছিল, ঘুমাইনি, এখানেই ঠিক আছি আমি। সামিন কিছুক্ষণ শীতল চোখে আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে থাকে। আলো তার দিকে তাকিয়ে আছে। সামিন আলোর চোখের দিকে এক পলক তাকিয়ে আলোকে পাজাগোলা করে তুলে নেয়। নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে আলো ব্যর্থ হয়। সোজা হেঁটে একটা কেবিনে ঢুকে একটা বেডের উপর আলোকে বসিয়ে দেয় সামিন। আলো তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিন আলোর চোখের দিকে তাকিয়ে খুবই ঠান্ডাভাবে বলে, এখন এখানে চুপচাপ শুয়ে না পড়লে এক চর মেরে সামনের পাটির দাঁত সবগুলো ফেলে দেবে আসিয়া। তোকে দেবদাস মুভিতে কাস্ট করা যেতে পারে, লুকটা একেবারে পারফেক্ট। ফুয়াদ সামিনের দিকে তাকিয়ে কথাটা বলে সামনের দিকে তাকায়। সামিন এক মনে ড্রাইভ করছে। ফুয়াদ বলে, সেদিন রাতে তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আসলে রাইসার সাথে ঝগড়া হয়েছিল। তুই কি এখনো রেগে? না। এক শব্দে জবাব দেয় সামিন। তুই রাত না ঘুমিয়েছিলি? না, গতকাল শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিলাম, তাও বসে বসে। এখন পুরো শরীর ভেঙে ঘুম আসছে, বাড়িতে গিয়ে একটু ঘুমাবো। আলো কি করেছে? কাঁদছে খুব? না, প্রথমে খুব কেঁদেছিল, এখন স্বাভাবিক, শুধু আমাকে দেখে খেপে যায়। তো যাচ্ছিস কেন সামনে? হেল্প করলে আড়ালে থেকেও তো করা যায়। আমার বউ, আমি সামনে যাব না? ফুয়াদ সামিনের দিকে তাকায়, পরপর বলে ওঠে, আমার দাদি তোর কপালের তিলটা দেখে সবসময় বলতো তুই নাকি বউ পাগলা হবি। দাদির কথা মিলে যাচ্ছে। সামিন ম্লান হাসে। ফুয়াদের অফিসের সামনে ফুয়াদকে নামিয়ে দিয়ে সোজা শান্তিনীরে ছুটে যায় তার গাড়ি। ধীর পায়ে বাড়িতে ঢুকে দেখে ক্যাটারিং সার্ভিসের লোকেরা সবকিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। ইমতিয়াজ মির্জা লিভিং রুমে ইহানকে কোলে নিয়ে বসেছিল। সামিনকে দেখে উঠে দাঁড়িয়ে যায়, গম্ভীর কণ্ঠে বলে, দাঁড়াও।
সামিন দাঁড়ায় না, একটা হাই তুলে বলে, ঘুমাবো বাবা, দাঁড়ানোর সময় নেই। সিঁড়ি বেয়ে ইসমাম নামে সামিনকে দেখে বলে, তুমি এসে গিয়েছো? আমি হসপিটালে যাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ এসেছি, বিকেলের দিকে গিয়ে তোর ভাবিকে নিয়ে আসবো। এখন আমার একটু ঘুম প্রয়োজন। তুই যেতে চাইলে যা, তবে ওরা তোর সাথে যে খুব একটা ভালো ব্যবহার করবে তার গ্যারান্টি দিতে পারছি না। ইমতিয়াজ মির্জা বলে ওঠে, এতগুলো টাকা দিয়ে তুমি আতাউর আলমের অপারেশন করিয়েছো তুমি? কেন বাবা, এর থেকে বেশি টাকা আমি প্রত্যেক মাসে এতিমখানাগুলোতে দেই। তোমার কি কোনো অসুবিধা হয়েছে? লোকটা আতাউর আলম বলে। না, সেসব পুরনো কথা, তার জোরে আমি কিছু বলছি না। আমি ভুলের মাসুল গুনেছি বাবা। ঠান্ডা গলায় বলে সামিন। ইমতিয়াজ মির্জা বিদ্রুপ করে বলে ওঠে, তোমার মেজো ভাই ভুল করে এক মেয়ের ওড়না ধরে টান দিল, সেখানে মাসুল গুনল। এখন তুমি ভুল করে এক মেয়েকে তুলে এনে বিয়ে করে তার মাসুল গুনছো, আর তোমার এই ছোট ভাই ভুল করে কি করবে জানতে পারি? কথাটা বলে ইমতিয়াজ মির্জা ইসমামের দিকে তাকায়। ইসমাম কিছু না বলে বেরিয়ে যায় বাড়ি থেকে। সামিন বাবার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ঘরে ঢুকে অনেকটা সময় নিয়ে সাবান নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ফোনের রিংটোন বেজে যাচ্ছে, তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ফোনটা রিসিভ করে কানে ধরে। কিরে সামির, ইয়া স্যার, শেষমেশ আতাউর আলমের মেয়েকে? সাগরের কণ্ঠ পেয়ে সামিন ফোন কেটে দিতে যাবে, তখনই সাগর বলে ওঠে, খবরদার ফোন করবি না সামিন। আগে বল, তুই আমাকে লিজাটা পেতে দিস না কেন শালা? জামিলের গায়ে হাত তুলেছে তোর বাপের লোক। আমার দুর্বল জায়গায় আঘাত করতে আসলে আমিও তার ঠিক আসল জায়গায় আঘাত করি। তোকে আর তোর বাপকে সিটি কলেজের ছেলেপুলে দিয়ে পিটিয়ে মারার থেকে ভাবলাম প্রাণে না মেরে ধনে মারি। কেমন লাগছে এখন? কথাটা বলে সামিন কুৎসিত একটা গালি দেয় সাগরকে। সাগর গালিটা গায়ে না মেখে ঠান্ডা গলায় বলে, তোর খুব খারাপ অবস্থা করে ছাড়ব সামির। আমাকে তুই খুব ভালো করেছিস। এত বড় ক্ষতি আমি আমি হজম করব না কিন্তু। সামিন একটা বাঁকা হাসি দিয়ে ফোন কেটে দেয়। তোয়ালে দিয়ে মাথাটা ভালো করে মুছে তোয়ালেটা দূরে ছুঁড়ে মেরে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ঘুমে দু চোখ তলিয়ে আসছে। ফ্লাইওভারের সাইড থেকে ফোন আসছে, সেখানে গিয়ে একটা বার দেখে আসা দরকার। বিছানায় টান টান হয়ে শুয়ে চোখ বুজে থাকে কিছুক্ষণ, তারপর ফোনটা আবারও হাতে নিয়ে তৌফকে ফোন দেয়। তৌফ ফোনটা রিসিভ করতে সামিন বলে ওঠে, তোর ভাবি কি করেছে? ভাবি তার মাকে খাইয়ে দিচ্ছে ভাই। আর সে খেয়েছে? তা জানি না, গিয়ে জিজ্ঞেস করে আসবো। জিজ্ঞেস করতে গেলে চর খাবি। যাস না, ইসমাম যাচ্ছে হসপিটালে। কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি। আমি এখন ঘুমাবো, বিকেলে আসছি। জি আচ্ছা ভাই। সামিন ফোন কেটে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় যেতেই ঘুমিয়ে যায় সে। অদ্রিতা? ইসমামের কণ্ঠ পেয়ে মাথা তুলে তাকায় আলো। ইসমাম আলোর পাশে কিছুটা দূরত্ব নিয়ে বসে। আলো স্বাভাবিক গলায় বলে, এলে কেন? ভাই স্পাই হিসেবে পাঠিয়েছে বুঝি? আমি পুলিশ ডাকলাম কিনা, মুখ খুললাম কিনা, এসব দেখতে পাঠিয়েছে তোমাকে? না, তোমার খেয়াল রাখতে পাঠিয়েছে। আলো চুপ করে থাকে। ইসমাম বলে, ভাইয়া প্রচন্ড অনুতপ্ত। তো সে অনুতপ্ত, তাই তার বুকে ঝাঁপ দিব? ভুলে যাব সেই বিভীষিকাময় রাতটা? ইসমাম চুপ করে আলোকে দেখছে। সেই রাতটা তো তার জীবনেরও সব থেকে বিভীষিকাময় রাত। খুবই ক্লান্ত দেখাচ্ছে আলোকে। নরম গলায় ইসমাম বলে, বিকেলে বাড়িতে চলে যাও প্লিজ। এখানে নার্সেরা সবটা দেখবে। তোমার এমন ভোগান্তি আমাদের কারো কাম্য নয়। ভোগান্তি তোমাদের কাছে। ওই মানুষটা আমার আব্বু। আমার কোনো কষ্ট হচ্ছে না। ভাইয়ের হনুমানগিরি করা শেষ হলে এখন এখান থেকে যাও, প্লিজ যাও। তুমি যাবে না? না। সামিনের মুখের উপর বলে দেয় আলো। সামিন রাগটা নিয়ন্ত্রণ করে বলে, দুজন নার্স ঠিক করা। যেখানে থাকার প্রয়োজন নেই সেখানে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? হসপিটাল কি একটা থাকার জায়গা? এখানে কেউ শখ করে থাকে? আলো অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে থাকে। সামিন একটা নিঃশ্বাস নিয়ে নরম গলায় বলে, দেখো, তোমার বাবা ঠিক আছে, রেসপন্স করছে উনি। সম্ভবত খুব শিগগিরই জ্ঞান ফিরবে তার। তুমি বাড়িতে চলো। প্রতিদিন এসে এসে সকাল সন্ধ্যা দেখবে। এভাবে একটানা হসপিটালে পড়ে থাকলে তুমি নিজেও অসুস্থ হয়ে পড়বে। আলো, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে পারে এতদিন এভাবে? ঘুম নেই, গোসল নেই, খাবার খাচ্ছ না ঠিকভাবে। আলোকে চুপ থাকতে দেখে সামিন আলোর হাত ধরে খুবই নিচু স্বরে বলে, মাত্র 1 মাস নিয়েছি তোমার থেকে। আজ সেই 1 মাসের প্রথম দিন। চলো বাড়িতে।
আলোকে কিছু বলতে না দিয়ে সামিন আলোর হাত ধরে বের করে নিয়ে আসে হসপিটাল থেকে। আলো নিশ্চুপ হয়ে থাকে। রাত তখন 10:30। আলোকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে। এক পলক আলোর দিকে তাকিয়ে বলে, সিট বেল্টটা বাঁধো প্লিজ। আলো রোবটের মতন সামিনের বলার সাথে সাথেই সিট বেল্ট বেঁধে নেয়। পুরো রাস্তা দুজনে চুপচাপ। শান্তিনীরের গেট থেকে গাড়ি ঢুকে। গাড়ি থামিয়ে সামিন নেমে দরজা খুলে আলোকে নামতে বলে। আলো নেমে পড়ে। লিভিং রুমে ঈশিতা এবং পরি বসেছিল। আজ বিকেলে পরি এসেছে। আলো আর সামিনকে দেখে দুজনে উঠে দাঁড়ায়। ঈশিতার নরম গলায় বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।